স্যার যদি আপনি একটু পারেন তাহলে স্যার স্লাইড একটু দেখাই দিয়েন। এটা দেখার কিছু নয়, জাস্ট স্যার একটা কোড দিয়ে দিবে, এই কোডটা মনে রাখলে যথেষ্ট। যেমন আমি এই যে এখন ক্লাস করতেছি, আগে তো প্রায় রেগুলার একটা করে ইয়ে দিতাম তোমাদেরকে, লিঙ্ক পাঠাইতাম, আইডি পাসওয়ার্ড পাঠাইতাম, এখন তো দেই না। কারণ কি, এটা তোমরা কম্পালসারি জেনে ফেলেছো যে এই সময় হ্যাঁ আমাদের শুভ স্যারের ক্লাস, তার আইডি এটা, পাসওয়ার্ড এটা জেনে ফেলেছো, আর কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তো কাজে ওটারও একই অবস্থা, ওই জাস্ট ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাই, আইডি পাসওয়ার্ডটা কিছু লাগবে না, জাস্ট তোমার জিমেলটা খোলা থাকলে সারে। আর প্রত্যেক মোবাইলে কিন্তু জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে, যার কারণে এটা নিয়ে টেনশন করতে হয় না। জি স্যার। যাক, আমরা গতকাল যেগুলো পড়ছিলাম তার মধ্যে একটা টপিকস আমরা বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। তো আমরা বাংলা ব্যাকরণ কেন পড়ি? হ্যালো স্যার ভাষাকে শুদ্ধ এবং নির্ভুল করার জন্য। গুড, শুদ্ধ এবং নির্ভুল করার জন্য। আরো আছে, যাই হোক, আমরা একটু পরে যখন এই আলোচনা যাব তখন আমরা অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবং বাংলা বইটা কেন পড়ি, এই বইটা আমাদের কেন দরকার, একজন কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, ধন্যবাদ। তো এটাই আমাদের আজকের পড়া, যে বাংলা ব্যাকরণ আমাদের কিভাবে পেলাম, বাংলা ব্যাকরণ ইতিহাস কি, বাংলা ব্যাকরণ কি কি আলোচনা হয়, বাংলা ব্যাকরণে কি কি আলোচ্য বিষয় বা কিছু কি আলোচনা হয় এই বইটাতে। এই হচ্ছে আজকের আমাদের টপিকস। তো আমরা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বি আ ক্রি অন এই ধাতুগুলা পাই বা এই মূল শব্দগুলা পাই, এটা হচ্ছে আমাদের ব্যাকরণ। তো ব্যাকরণ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। এবং ব্যাকরণ নিয়ে আমাদের কতগুলা সংজ্ঞা আছে, প্রসিদ্ধ কয়েকজন সংজ্ঞা আছে, এর মধ্যে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে, যে বিদ্যা দ্বারা কোনো ভাষার স্বরূপটি পর্যালোচনা আলোচনা পূর্বক যে ভাষায় পূর্বক সে ভাষার ব্যাকরণ। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায় তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। আমরা পাশে কিন্তু দেখতেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি, আর উনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা সংজ্ঞা এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যে ব্যাকরণ কাকে বলে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এই দুইটা সংজ্ঞা যে কোনো একটা দিলেই চলবে। অথবা পরীক্ষায়ও অবজেক্টিভ আকারে আসতে পারে যে নিম্নে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ব্যাকরণ কাকে বলে, অথবা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ব্যাকরণ কাকে বলে। তো ব্যাকরণ আমাদেরকে কি করে, ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দেয় এই ব্যাকরণ। এবং ভাষার মৌল প্রবণতা সম্পর্কে ব্যাকরণ আলোচনা করে, যে ভাষার যে মৌলিক সেই বিষয়টাও আলোচনা করা যায় ভাষার সম্পর্কে। এবং এই ভাষার যদি আমরা জানি তাহলে আমরা এই যে আজে বাজে অনেক বানান, দেখো যাও আমার এখানে দেখো এটা কি, এটা সিএনজির পিছনের লেখা আর কি, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, এরকম একটা দেখো বানান মাসাল্লাহ দিলে কতটুকু অবস্থা নিজেরাই বুঝতে পারতেছে। এখন প্রায় কিন্তু আমরা সাইনবোর্ডে এবং এই গাড়ির পিছনে এই ধরনের অনেক অসংলগ্ন বানান দেখি। তো কাজে এই যদি ব্যাকরণ যদি যারা পড়তো তারা কখনো এই বানানগুলো ভুল করতো না। যারা লিখে তারা হয়তো দেখা গেছে একটু কম লেখাপড়া করছে অথবা ব্যাকরণ পড়ে নাই, যার কারণে তারা বানানগুলো ভুল করে। তো এই জন্যই যে ভাষার রূপ, ধাতু, বৈশিষ্ট্য এগুলো সঠিক মতো জানতে পারে, এবং ভাষার উচ্চারণ ও বলার রীতি সম্পর্কে আলোচনা করে ব্যাকরণ। এখানেও দেখো একটা বানানের কি অবস্থা। তো যদি ব্যাকরণ পড়া হয় তাহলে আমাদের এই বানানের এই সমস্যা হবে না, এবং কথা বলা তো হবে না। কার জানে একটা তত্ত্বানুরোগ আছে আমাদের ক্লাসে, যাই বলবো না, এই বাংলা ভাষাকে তুমি যদি ক খ গ গ ম এরকম যে 25টা বর্গ আছে, 5টা বর্গ আছে, 25টা অক্ষর, এই 25টা অক্ষর দিয়ে এমনি খাড়া সারি ভাবে পড়া যাবা, আবার উলম্ব ভাবে পড়বা, যেমন ক চ ত ট প এইভাবে, এরকম প্রত্যেকবার, অর্থাৎ একবার এরকম আড়াআড়ি আরেকবার খাড়া
এরকম ভাবে যদি কয়েকবার প্র্যাকটিস করে প্রত্যেকদিন, তার তোতলামি চলে যাবে, নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের একজনের আছে, তার অবশ্য এটা এই প্র্যাকটিসটা করলে তার তোতলামিটাও চলে যাবে। বাংলা ভাষার ব্যাকরণ, আমরা আমাদের একদম মূল পাঠে চলে আসছি। তো বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণটা, একদম সর্বপ্রথম যে বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় এই ব্যাকরণটা লেখা হয়। এবং এই ভদ্রলোকের নাম কি, যে ভদ্রলোক এই বাংলায় ব্যাকরণ লেখে? স্যার মানুয়েল দা এসুপসাও। গুড, স্যার চমৎকার কিরকম বলেছো। যেন? হ্যাঁ, এখানে তার নামটা আছে। উনি এই ব্যাকরণটা কোন ভাষায় লিখিত ছিল? বাংলা ভাষা, না ইংরেজি, না অন্য ভাষায়? স্যার পর্তুগিজ। বাংলা ব্যাকরণ গুড, ভাষায়। বাংলা ব্যাকরণ, কিন্তু ভাষাটা ছিল পর্তুগিজ। গুড, চমৎকার জি, বলেছো। স্যার। এটা কত সালে এই ব্যাকরণটা প্রকাশিত হয়েছিল? স্যার 1743। 1743। গুড, 1743 সালে পর্তুগিজ ভাষা সর্বপ্রথম এই ব্যাকরণটা লিখিত হয়। তারপরে আরেকজন ভদ্রলোক, ঠিক তারপরে কিছুদিন পরে 1778 সালে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহ্যাড নামক একজন ইংরেজ ভদ্রলোক, উনি একটা ব্যাকরণ লেখে। এইটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ স্যার ওটা ইংরেজি। বাংলা ব্যাকরণ। এটা স্যার হচ্ছে, ওটা তো ইংরেজি। হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজি, বা এটাও ইংরেজি ভাষায় লিখিত, কিন্তু ব্যাকরণের একটা পূর্ণাঙ্গ গ্রামার, মানে ব্যাকরণ বই হচ্ছে এটা। গ্রামারের বাংলা অর্থ কি? ব্যাকরণ। 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 জি 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 জি, চমৎকার, তোমরা অবশ্য জানো। তো এই হচ্ছে বাংলা প্রথম পূর্ণাঙ্গ একটা ব্যাকরণ বই। এবং এই বইটা লেখা প্রকাশ সাল হচ্ছে 1778 সাল। এবং এই বইটা লেখকের নাম কি? এই বইয়ের লেখকের নাম স্যার কি? প্রশ্নটা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহ্যাড। গুড। তাহলে এই বইটার নাম কি? বইটার নাম কিন্তু আমার সামনে স্ক্রিনে দেখা যায়, তারপরে তোমরা বলো বইটার নাম কি? এই বইটার নাম কি? স্যার এই এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে প্রথম একটা ব্যাকরণ বই। এবার আসো আমরা প্রথমে জানলাম কি, যে পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ বই লেখা হয়েছিল বাংলা, সেটার নাম। এবং এখন জানলাম ইংরেজি ভাষার প্রথম লিখিত একটা ব্যাকরণ বইয়ের নাম। এবার আসো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বইয়ের নাম, যেটা একদম বাংলা ভাষায় প্রথম লেখা হয়েছে, সেই বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বইটার নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, যে বইটা আমার সামনে তোমরা এখন দেখতেছো, এই প্রচ্ছদটা, সেই প্রচ্ছদটা রয়েছে। এটা লেখা হয়েছিল 1833 সালে, এটা প্রকাশিত হয়েছিল। এবং এটার লেখক হচ্ছে রামমোহন রায়। এই বইটা লিখেছেন রামমোহন রায়। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি প্রথম বাংলা ব্যাকরণ গুলো কোন কোনগুলা। এবং আরো আছে, সেই ব্যাখ্যাটা আছে 1801 সালে উইলিয়াম কেরি। আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমরা আপাতত বিচ্ছিন্ন হলাম, তোমরা কাজ চালায় যাও, তোমরা নিজেরা নিজেরা কথা বলতে পারো। জি স্যার। হ্যাঁ জি স্যার। গুড। তো আমরা আলোচনা করছিলাম যে বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম বাংলা ভাষা রচিত ব্যাকরণ বইয়ের নামটা যখন বলছিলাম, ঠিক তখনই আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল। একটু এক মিনিট, টেকনিক্যাল জিনিসটা দেখতেছি। ওকে,
এ হচ্ছে বাংলা প্রথম বাংলা ভাষা রচিত ব্যাকরণ, যেটা লিখেছেন আমাদের রামমোহন রায়, এবং তারও পূর্বে দুইজন বই লিখেছেন। একজন রামমোহন রায় ছিল 1801 সালে উইলিয়াম কেরি, এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো 2টি উল্লেখযোগ্য ব্যাকরণ রচনা করেন। তার মানে আরো 2টা ব্যাকরণ বই লেখেন যেটা ইংরেজিতে লেখা। সেই দুটো হচ্ছে একটা হচ্ছে উইলিয়াম কেরির, আর একটা হচ্ছে রামমোহন রায়ের। এগুলার প্রকাশকাল হচ্ছে 1801 সাল এবং 1826 সাল। আর যেটা এই ব্যাকরণটা যেটা আমরা সামনে দেখতেছি গৌড়ীয় ব্যাকরণ, সেটার প্রকাশকাল হচ্ছে 1833। বাংলা সালটা বলে নিচে দেওয়া আছে কত জানি 1247, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, এইটা হচ্ছে প্রথম বাংলা ভাষা রচিত ব্যাকরণ বই। তো আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি আমরা একটু স্লাইডে স্পষ্ট দেখতেছি। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। মনে থাকবে তো 4টি? জি স্যার। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। পরীক্ষায় অনেক সময় অবজেক্টিভ আসে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলা কি, অথবা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলা কি, অথবা রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলা কি, অথবা এভাবেও আসতে পারে যে অনেক সময় এভাবেও আসে যে বাক্যের বাচ্য ব্যাকরণের কোন বিষয় আলোচ্য বিষয়, কোন অংশে আলোচ্য বিষয়, এই ধরনের প্রশ্ন আসে। আবার অনেক সময় আসে যে প্রতিশব্দ ব্যাকরণের কোন অংশে আলোচ্যের বিষয়, কোন অংশের আলোচ্য বিষয়, এইভাবে অবজেক্টিভ আসতে পারে। অর্থাৎ মনে করে একটা ধ্বনিতত্ত্ব কি, ধ্বনিতত্ত্বের ব্যাকরণের কোন কোন অংশগুলো আলোচিত হয়, এই কথাটাই যথেষ্ট। আমরা যদি খালি এতটুকুই জানতে পারি যে ধ্বনিতত্ত্ব কি, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি, তাহলে আমাদের পরীক্ষায় অবজেক্টিভের জন্য তেমন একটা ভাবতে হবে না। তো ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে আলোচ্য বিষয়কে 4 ভাগে ভাগ করেছে। 4টা ভাগ হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এতটুকু আমরা ক্লিয়ার? জি স্যার। গুড। আমরা চলে যাই নিচের অংশে। প্রথম আর কি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের নিচে লেখাটা একটু সোনালী পড়ো তো। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। গুড। এটার আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমাদের যে বাকযন্ত্র, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল। তাহলে আমরা ক্লিয়ার হচ্ছি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না তো। এবার আসো রূপতত্ত্ব। রূপতত্ত্ব একটু শারমিন পড়ো। স্যার বইটা? জি, বইটাই। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। রূপতত্ত্বে বিশেষ করে পদ আলোচনা হয়। মানে পদ আমরা 5 প্রকার জানি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটা আলোচ্যর মূল বিষয় হচ্ছে রূপতত্ত্বের, এইটা নিয়ে আলোচিত হয়। তাহলে রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি হচ্ছে? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি। আমরা কি ক্লিয়ার হচ্ছি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? এবার অসি প্রস্তুত থাকো, বাক্যতত্ত্ব পড়ো। জি স্যার। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যাস থাকে বাক্যতত্ত্বে তা বিন্যাস বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জটিল চিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বের আলোচিত হয়ে থাকে। গুড। তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি কি? স্যার
গুড। স্যার কারক বিশ্লেষণ বাক্যের উপাদান লোক উপাদান লোক চিহ্ন। গুড। এর পরেরটা কোনো ছেলে আছে কিনা আমাদের এই ক্লাসে আজকে? থাকলে একটু আওয়াজ দাও তো দেখি। কোনো ছেলে আছে? নাই, কোনো ছেলে নাই? দেখি তো। এই যে ইব্রাহিম আছে, মাসুদ শিকদার আছে, রিফাত মোল্লা আছে। নাই কেন? ওই যে অনেক ছেলেই আছে। কে বলবে? কেউ বলতে পারবে না নাকি? যারা লাইনে নাই কোনটা? বাক্যতত্ত্ব কি কোনো ছেলেরা পড়তে পারবে না বই দেখে? নাকি তোমাদের সামনে বই নেই? কোনটা? কি অদ্ভুত ছেলেরা। আচ্ছা ঠিক আছে, এই ছেলেদের রেকর্ড আমি রাখতেছি। আমি এগুলাকে বাস্তবিকই দেখা সাক্ষাৎ করে কথা বলবো। মাসুদ শিকদার পড়তে পারবে না, আর মোবাইলের সমস্যা। ইব্রাহিমের কি সমস্যা জানি না। কি মাসুদ শিকদার পড়তে পারবে? সমস্যা। আচ্ছা ঠিক আছে। ইবা ইবা পড়ো তো এখন, ব্যাকরণ বোর্ডে একবারে দেখে সামনে। স্যার আমার কাছে বইটা নাই। কেন বই নাই? বই কি স্কুল থেকে দেই নাই? স্যার স্কুল থেকে আমি বইটা পাই নাই। কেন পাও পরে নাই? বই তো বলছিল এখনো দিব, আছে। আর দেওয়া হয় নাই। তুমি কালকেই স্যার, বইটা নিয়ে স্কুল, কালকে তো শুক্রবার, আগামী শনিবার স্কুল থেকে বই নিয়ে আসবে। প্রধান শিক্ষক স্যার থাকবে, যে বলবে যে স্যার আমি ব্যাকরণ বই পাই নাই, আমাকে ব্যাকরণ বইটা দিয়ে দেন। শেষ, নিয়ে আসবে। জি স্যার। স্যার আমি ছোঁয়া। ধরি। হ্যাঁ, কে কে গেছে? বলো বলো বলো। আরে অনেক ছেলেদেরকে খুঁজে পাই না। রিবাত মোল্লা। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাক্য অর্থতত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়া, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। গুড, চমৎকার বলেছে। আমরা একটু মিলিয়ে নেই যে অর্থতত্ত্বের বা বাগার্থ তত্ত্বের কি কি আলোচ্য বিষয়। হ্যাঁ, তোমার উত্তর কারেক্ট। আমরা এটাকে আরেকটা, এই অর্থতত্ত্বের আরেকটা নামও আছে, সে ওটার নাম কি? স্যার বাগর্থ তত্ত্ব। গুড, এটা কিন্তু স্লাইডেই দেওয়া আছে, তোমরা এটা পারো। স্যার বাগদ তো এই হচ্ছে ব্যাকরণের 4টা আলোচ্য বিষয়ের টোটাল সারমর্ম। তো আমরা আজকে কি কি শিখলাম? 1 নম্বরে শিখলাম বাংলা ব্যাকরণ কি এবং 2 জন ব্যক্তির বাংলা ব্যাকরণের সংজ্ঞা। তারপরে বাংলা ব্যাকরণের ইতিহাস, কিভাবে বাংলা ব্যাকরণ আমাদের দেশে এই পর্যন্ত, বর্তমান পর্যন্ত এসেছে। এর মধ্যে বিখ্যাত প্রথম বাংলা ব্যাকরণ বইটা কে লিখেছেন, তারপরে বাংলা ব্যাকরণ লেখা হয়েছে, কিন্তু এটা বাংলা ভাষায় না। অর্থাৎ আমরা এখানে ইতিহাস থেকে যে 5টা বইয়ের নাম পাই বা 5টা বই পাই, 5টা বই বাংলা ভাষায় লিখিত না। বাংলা ভাষায় লিখিত বই একটা পাইছি সর্বপ্রথম, সেটা হচ্ছে 1833 সালের রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, যেটা আমরা স্লাইডও দেখেছি। এই হচ্ছে বাংলা ভাষার প্রথম বাংলা ভাষায় লিখিত ব্যাকরণ। তারপরে আস্তে থেকে তো প্রচুর ব্যাকরণে আমরা দেখি, আমাদের বাড়িতে অনেকের ব্যাকরণের গাইড আছে, ব্যাকরণের বই আছে, যারা ছোট ক্লাসের তাদেরও বই আছে। প্রত্যেকটি ক্লাসে মোটামুটি একটা ব্যাকরণ বই আছে, এবং ব্যাকরণ বইটার আধুনিক নামটা একটু ভিন্ন। আগে ব্যাকরণ বই নাম ছিল এই যে এরকম, বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, এবং অনেকের ঘরে বিভিন্ন ধরনের বই থাকতে পারে। এইগুলা তোমরা একটু, যেমন এইখানেও একটা বই আছে দেখো, এটা যদিও একটা গাইড বই। তো তুমি কি কি ব্যাকরণ বই পড়ো বাসায়, অথবা তোমাদের ঘরে কোন কোন ব্যাকরণ আছে বা কয়টা ব্যাকরণ আছে, এবং কোনো বাংলা ডিকশনারি আছে কিনা বা বাংলা অভিধান আছে কিনা, থাকলে অভিধানগুলা কি কি, এটার একটা তালিকা তৈরি করবা, এবং ব্যাকরণ পড়ে ব্যাকরণটা কেন পড়বো এটা নিয়ে তোমরা আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করবে। এটা আগামীকাল
নিজের এই ভাষায় করবে, করে আমার খালি শুধু ক্লাসে জানাবে যে স্যার আমি এটা লিখছি। যারা যারা লিখছো তারা জাস্ট আমাকে এই কাগজটা এরকম ধরে খালি দেখাইবে আর কি, আর কিচ্ছু কাজ নেই, সহজ পড়া। তো আগামীকাল আমরা বাড়ি কাজটা যেন ঠিক মতন করি। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীকালের পড়াটা একটু দিয়ে দিই। আমাদের আরেকটা পাঠ ছিল আমাদের পড়া আজকে। জি জি জি, স্যার। চতুর্থ পাঠ ছিল পড়া, ঠিক না? চতুর্থ পাঠের একটা বাড়ির কাজ দিয়ে দিই, আর কিচ্ছু না। এই বাড়ির কাজটা হচ্ছে এই ছবিটা শুধু আইকা ইন্ডিকেট করবা কোনটা কি, আর কিচ্ছু না। পারবা না? জি স্যার। শুধু এটাই একেবারে জি স্যার। নিজের মতো করে আঁকবা, কোনো অসুবিধা নাই। সুন্দর অসুন্দর হয়েছে বা ভালো হয় না এই জন্য ভাববা না, শুধু আঁকবা, আঁকা খালি জায়গাটা ইন্ডিকেট করবা, এটাই তোমাদের কাজ, আর কিচ্ছু না। তো আমরা আগামীকাল পড়বো পরিচ্ছেদ 5, ধ্বনি ও বর্ণ। এখানে আমাদের মজার পড়া চলে আসছে। এখন থেকে একটু দেখো তার পড়া পড়াগুলো। হয়নি তো? জি পড়া দেওয়া ছিল, আলোচনা করা হয়নি। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই। তোমরা আগামীকাল পড়া কি ধ্বনি ও বর্ণ, মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। তো আজকে এই পর্যন্তই। স্যার, আল্লাহ হাফেজ। প্রবলেম রিফাত মোল্লার প্রবলেম, হ্যাঁ ছেলেদের প্রায় প্রবলেম থাকে মোবাইলে, আমি কোনো বুঝি না এত প্রবলেম কেন তাদের। যাক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।